শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস অফ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকালে আসলে একটু শীত শীত, একটু হিম হিম, একটু রঙিন, একটু ফুলের গন্ধ, সবজির গন্ধ, সবকিছু মিলে সুন্দর একটি সকাল। আমরা এই সুন্দর সকালে অর্চির কাছে চলে যাই। অর্চি, শুভ সকাল। কেমন আছো? একই সাথে শুভ সকাল, একই সাথে কেমন আছো? খুব ভালো আছি। আজকে কি একসাথে বলতে থাকবো? এই শীতের সকালটা কিন্তু আসলে আমরা চমৎকার ভাবে উপভোগ করতে চাই। শুধু সকালটা না, শীতের এই পুরো সময়টাই কিন্তু আমাদের ভীষণ ভালো লাগা কাজ করে। সত্যি তাই। এবং দেখো কত রঙিন পোশাক পরেছো, কি দারুণ লাগছে। এবং প্রকৃতিও যেন নতুন ভাবে সেজে উঠেছে রঙিন ভাবে। একদম। এবং আজকে এমন একজন মানুষও আছেন যিনি রঙিন মানুষ তো বটেই, এবং তিনি প্রকৃতি নিয়ে, ফসল নিয়ে, মাছ নিয়ে, সবকিছু নিয়ে কিন্তু কাজ করেন। চলো দর্শককে জানাই কে আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিক্ষক এবং গবেষক অধ্যাপক ডক্টর এ.এম. শাহাবুদ্দিন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা খুব ভালো আছি। একদমই তাই, এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। একদমই এই সুন্দর সকালে আপনাকে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে বর্তমান সময়ে যেটি দেখা যাচ্ছে যে তরুণরা বা শিক্ষিত জনগোষ্ঠী কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বেশি আগ্রহী। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? তরুণরাই তো উদ্যোগী হবে, তরুণরাই তো এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, এবং তরুণদের দ্বারাই দেশ পরিচালিত হবে, ভবিষ্যৎ গড়বে। আর কৃষি প্রধান এই দেশের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। খাদ্য যার রয়েছে সারা বিশ্বে সেই শক্তিশালী। কাজে খাদ্য যার উৎপাদনে নিজের স্বয়ংসম্পূর্ণতা থাকবে, সেই দেশ তত বেশি কনফিডেন্ট থাকবে, তার খাদ্যের নিশ্চয়তা রয়েছে। যার অর্থ রয়েছে খাদ্য নাই, সেও পরনির্ভরশীল। সেই দিক থেকে নতুন প্রজন্ম তারা কৃষিতে ঝুঁকছে, এটি একটি পজিটিভ সাইন। এবং তারা উদ্যোক্তা হচ্ছে, বিনিয়োগ করছে, বিনিয়োগ নিয়ে আসছে, আধুনিক প্রযুক্তি কৃষিতে চলে যাচ্ছে। এটি আমাদের দেশের জন্য, সামনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, আধুনিক বিশ্বের জন্য এটি একটি শুভ সময়ের অপেক্ষা করছে, এবং তারা ভালো একটি কাজ করছে। আমি সবসময় এই ধরনের তরুণদেরকে এনকারেজ করি, উৎসাহ দেই, এবং তারা যেন এই দিকে আরো বেশি আগ্রহী হয় সেটা চেষ্টা করে যাই। এবং তাদেরকে আসলে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনারা তো আছেন, আপনাদের দিকেই তারা তাকিয়ে থাকে। সেই গল্পে আসলে ফিরবো, তবে এখন এই মুহূর্তে আপনাকে আমরা দুজন মিলেই সেই ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। আপনার জন্ম ঢাকাতে, কিন্তু বাবার সরকারি চাকরির সুবাদে আসলে নোয়াখালীতে আপনার অনেকটা সময় কেটেছে। সেই ছেলেবেলায় ফিরে যেতে চাই। কেমন কেটেছে সেই সময়টা, কেমন ছিল? ছোটবেলায়, অর্থাৎ প্রাইমারি স্কুলের জীবনটা আমার নোয়াখালীতে কেটেছে। আমার গ্রামের নাম দেলিয়াই। দেলিয়াইয়ের মাঝে পূর্ব এবং পশ্চিম রয়েছে, আমরা বলি পশ্চিম, মানে ওয়েস্ট দেলিয়াই। এবং আমাদের ওই অঞ্চলে গ্রামের প্রত্যেকটা বাড়ির একটা আইডেন্টিটি থাকে, যে নাম থাকে। আচ্ছা। যেমন আমাদের বাড়ির নাম হচ্ছে মুন্সি বাড়ি। মুন্সি মিন্স আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বাড়ির সামনে একটি ঘর থাকে, এই ঘরটাকে বলে কাচারি ঘর। এখানে এসে সকালবেলা মক্তব হয়, আরবি শিক্ষা হয়, হুজুররা সেখানে পড়ায়, বাড়ির ছেলে মেয়েরা পড়ে, এবং এই তালিমটা, অর্থাৎ এই ধর্মীয় চর্চাটা যেসব জায়গায় চলে এবং যারা এটা করে তাদেরকে মুন্সি উপাধি দিত। সো এই মুন্সি বাড়িরই ছেলে আমি, পশ্চিম দিলিয়া মুন্সি বাড়ি, এবং এটা খিলপাড়া, চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে। আমি দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম জীবন শুরু করি। পরবর্তীতে খিলপাড়া, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমি একটা গ্রাম, আবার গ্রাম থেকে ইউনিয়ন পরিষদের আরেকটা জায়গার নাম হচ্ছে খিলপাড়া। তো খিলপাড়া স্কুলটা হচ্ছে ওই গ্রামের মাঝে, ওই ইউনিয়নের মাঝে হচ্ছে ভালো স্কুল। যেহেতু এখানে একটু ভালো করলাম, বাবা মা চিন্তা করলো তাহলে একটু দূরে নেই, ওই স্কুলটাতে দেই। মানে স্কুল পরিবর্তন। আচ্ছা, স্কুল পরিবর্তনের এই গল্পগুলো স্যার অবশ্যই আমরা আরো বিস্তারিত শুনবো। আর একটু সময় শৈশবে থাকতে চাই। যেমনটা আমরা চিন্তাই করি যে শৈশবে এমন অনেক স্মৃতি থাকে, যেমন সাইকেল চালানো, ঘুড়ি ওড়ানো, আবার এমন অনেক স্মৃতি থাকে যে এটা খেতে আমার খুব ভালো লাগতো, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এরকম অনেক স্মৃতি আপনারও আছে। আমরা একটু আপনার মুখ থেকেই শুনি সেই স্মৃতিগুলো।
ছোটবেলায় কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগতো। এক হচ্ছে বাঁশের টুকরি হয় না, বড়গুলিকে, জি, জি। আপনাদের ওদিকে কি বলে আমি জানি না, আমাদের ওদিকে ছোটটাকে টুকরি বলে, টুকরি। বড়টাকে লাই বলে, মানে একটু বিগ সাইজ, আচ্ছা। যে ধান বানিয়ে। তো ওর যে পেরিফেরি একটা বেরিয়ার থাকে টপে, ওটা একটু মোটা থাকে, বাঁশ হ্যাঁ। দিয়ে তৈরি করে, জি, জি। তার সাথে ফিক্স করে দেয়, একটা শেপ পায়। ওটা যখন পুরাতন হয়ে যায় সেটা ফেলে দেয়, তো সেটাকে দিয়ে যখন টাই করে নেয়, এটা একটা চাকার মতো হয়। আচ্ছা। সো এই চাকাটাকে যখন একটা লাঠি দিয়ে চালানো হয়, তো এটা একটা খেলার মতো হয় আর কি, যে গ্রামের অনেক কয়েকজন মিলে এক এক, কারোটা বড় কারোটা ছোট, এই চাকা চালানোর একটা কম্পিটিশন হতো নিজেদের মাঝে। এটি একটি যে ট্রেডিশনাল টয়েস, ওই সময় আমরা ওই ধরনের, এখন আমার ছেলে মেয়েকে যে ধরনের টয়েস কিনে দেয় বা সাপোর্ট দেয় সেটা ছিল না, এমনটা না। ভেরি মাচ ট্রেডিশনাল। আর ওই টয়েসগুলি নিয়ে খেলতাম, এটা আমার মনে পড়ে। ঘড়িটা আসতো মেইনলি বৈশাখ মাসে, যখন পয়লা বৈশাখ পয়লা হতো। বৈশাখে মেলা। কিন্তু তখন পয়লা বৈশাখ জানতাম না, শুধু জানতাম মেলা হবে, মেলা। মেলা হবে, বৈশাখ মাসের মেলা হয়। পরব বলে বিভিন্ন ধর্মীয় আঙ্গিকে, হিন্দু ধর্মে এটাকে পরব বা এই ধরনের কিছু একটা শব্দ ইউজ করে। তো ওই সময় কিন্তু বাতাসও প্রবাহিত হয়, বৈশাখ মাস শুরু হয়, সুন্দর উৎসবের দক্ষিণের বাতাস থাকে, মাঠগুলি ওই সময় শুকনো থাকে, বৃষ্টি থাকে না, এবং ওই বাজারগুলিতে, ওই মেলাগুলিতে এই ঘড়িগুলি বিক্রি হতো, রঙিন রঙিন বিভিন্ন ধরনের ঘড়ি বিক্রি হতো। সো এটা তো একটা সময় গিয়ে সেখান থেকে হতো। তো ওখান থেকে যখন ঘড়ি নিয়ে আসতাম, সেই ঘড়িকে দেখে আবার কপি করে ফেলতাম, আচ্ছা। যে খাতার পৃষ্ঠা যেটা হতো ওটাকে কেটে তারপরে ওর যে ওই শেপে দিয়ে নিজেরাও ঘড়ি, ওইটা তো ছিঁড়ে যেত, আবার নিজেরা তৈরি করতাম। আচ্ছা। এরকম একবার হয়েছে যে আমি গিয়েছিলাম ঘড়ি কিনতে, ঘড়ি কিনে সবার আগে খুব এক্সাইটেড, আগে নিয়ে আসলাম, এনে সুতা কিনে নিয়ে আসতে হয়, সুতা নিলাম, এত বাতাস ছিল আমার সুতা সব জড়িয়ে গেল। অর্থাৎ ঘড়িটা উঠলো, আমি সব সুতা ছাড়লাম, ধান গাছের যে ছোট অংশটা থেকে যায় তার মাঝে ঘড়ি পড়ে গেল, পরে এসে খুলতে খুলতেই আমার বিকেল হয়ে গেল। তো এই স্মৃতিগুলো আসলে আলাদা একটা আনন্দ দেয়, বা আলাদা একটা ভালো সময় কাটতো। যদিও আপনি খুব শান্ত প্রকৃতির ছিলেন, কিন্তু অর্চি দেখো, আমাদের অতিথি কিন্তু ভীষণ ইনোভেটিভ ছিল, নিজের জীবনটাকে ছোটবেলা থেকে, শৈশব থেকে উপভোগ করতে পেরেছে। হ্যাঁ, চিন্তা করার যে বিষয়গুলো ছিল, সেই বিষয়টা আপনার মধ্যে আরেকটা সবসময় জিনিস ছিল। ছিল, তাহলে আমি ছোটবেলায় কিন্তু গাছ লাগাতে পছন্দ করতাম এবং মাছ ধরতে পছন্দ করতাম। একসাথে হয়তো কয়েকজন মিলে বড়শি ফেলছে, তো দেখা যায় যে আমার বড়শিতে বেশি মাছ চলে আসতো, আমি জানি না কেন, হয়তো একটা প্রতিযোগিতা থাকতো। হ্যাঁ, সবাই মিলে ধরছে, হয়তো একটা পুকুরে ধরছে, তো দেখা যাবে যে আমি যেটা ধরছি সেখানে বেশি মাছ চলে আসতেছে। মানে সবাই মাছের যে- সাথে প্রকৃতি প্রকৃতির সাথে সবসময় আপনাকে টেনেছে তাহলে। আমার মা আবার একটা কথা বলতো, মানে ছোটবেলায়, জি, জি। যে তুমি ভবিষ্যতে এগ্রিকালচারিস্ট হবে বা আচ্ছা। কৃষিবিদ বাহ। হবে, এই শব্দটা বলেছিল। এটা আমার কানে এখনো চমৎকার। মনে হয় যে এখন বলছে। তো তখন ছিল একটা সময়, উনিও জানতেন না আমি কৃষিবিদ হব কিনা, আমিও জানি না আমি কৃষিবিদ হব কিনা, আমিও জানি না আমি ভবিষ্যতে কি আছে, ভবিষ্যতে হ্যাঁ। কি হব, কৃষিবিদ মানে কি, কৃষি মানে কি, কিছুই বুঝতাম, শুধু বুঝতাম কৃষি মানে গাছ বা কিছু একটা। আচ্ছা। সো ওই সময় উনি বলেছে, হয়তো আল্লাহ সেটাই অ্যাকসেপ্ট করেছে, সত্যি তাই। তাই এবং- আমি এখন কৃষিবিদ। এবং গল্পে গল্পে আসলে সেই আরো অনেক কথা তো আছে, তবে Exactly. আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেই তথ্যগুলো দর্শকদেরকেও জানিয়ে দিতে চাই। প্লিজ। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি অধ্যাপক ডক্টর এম শাহাবুদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্সের অনুষদের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি জাপানের মিয়ে ইউনিভার্সিটি থেকে অ্যাকুয়াকালচারে পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করে আধুনিক ইন্টেন্সিভ ও ইনডোর অ্যাকুয়াকালচার প্রযুক্তিতে বিশেষ দক্ষতা অর্জন করেন। রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, বায়োফ্লক টেকনোলজি এবং ইন্টিগ্রেটেড ম্যানগ্রোভ শ্রিম্প ফার্মিং উন্নয়নে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। মাছ ও শেলফিশ নিউট্রিশন, বিকল্প প্রোটিন উৎস, সিউইড চাষ এবং বর্জ্য ব্যবস্থাপনা তার গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
তিনি বাংলাদেশ ছাড়াও জাপান, থাইল্যান্ড ও আফ্রিকার বিভিন্ন দেশে গবেষণা ও প্রশিক্ষণমূলক কাজে যুক্ত ছিলেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জাতীয় বিশেষজ্ঞ ও পরামর্শক হিসেবে তিনি উপকূলীয় মৎস্য উন্নয়ন ও সি উইড খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডিন ও বিভাগীয় চেয়ারম্যান হিসেবে তিনি একাডেমিক নেতৃত্ব প্রদান করেছেন। তার ঝুলিতে রয়েছে ৩০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ ও একাধিক গ্রন্থ। দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত বহু পুরস্কার তার গবেষণার স্বীকৃতি বহন করে। প্রিয় দর্শক, চলুন ফিরে যাই আবারও আমাদের আজকের অতিথির কাছে। এবং ছেলেবেলার যে গল্পে ছিলাম, এটা যে আপনি বলছিলেন, এবং আমাদেরও মনে হচ্ছিল যে প্রকৃতির প্রতি আপনার সেই ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল, প্রকৃতিও আপনাকে সবসময় টেনেছে। কিন্তু ছোটবেলায় আপনি আসলে কি ভাবতেন, বড় হয়ে কি হবেন, কি স্বপ্ন দেখতেন? ছোটবেলায় আমি আমার মাকে একটু পছন্দ করি বেশি, ভালোবাসেন বেশি। তখন আমার বড় মামা উনি গ্লাসগোতে গিয়েছিলেন, উনি ডক্টর ছিলেন, গ্লাসগো থেকে পড়াশোনা করে আসছেন। সো এই গল্পগুলি আমি শুনতাম। তখন মনে হতো যে আমিও ভবিষ্যতে বড় হব বা দেশের বাইরে আমার দেশ যে পর্যন্ত গিয়ে শেষ হবে, তারপরে যেখানে শিখতে হবে সেই দিকে আমরা যাব, শিখে আসব। তো তখন থেকেই চিন্তা ছিল যে এই ধরনের একটা শিক্ষায় যাব বা শিক্ষা নিতে চাই। কিন্তু প্রফেশনে যে কৃষিবিদ হব অথবা অন্য প্রফেশনে যাব, সেটা খুব বেশি সিরিয়াস ছিল না। তবে মাঝে মাঝে বলতাম, এটা মনে পড়ে যে আমি পাইলট হব, পাইলট হব, মাকে নিয়ে যাব, ঘুরবো, এই ধরনের ছিল। কিন্তু পরবর্তীতে আমি আসলে কৃষিকেই পেশা হিসেবে নেই। হয়তো আমি বলেছিলাম যে, আমার মা বলেছিলেন যে তুমি কি কৃষিবিদ হবে, যেহেতু গাছ লাগাচ্ছি, কাজ করছি, হয়তো মায়েরটাই অ্যাকসেপ্ট হয়েছে, আমি সেভাবেই গিয়েছি। সেটা হতে পারে, ইটস ব্লেসিং ফর মি। বাবা চাকরির সুবাদে আসলে বাবা ঢাকাতেও ছিলেন, আবার গ্রামেও আপনাদের একটা যাপিত জীবন ছিল। কর্মজীবনে ঢাকাতেই ছিলেন। পরবর্তীতে যখন উনি রিটায়ারমেন্টে যাবে, তার আগে উনি চেয়েছিলেন যে এলাকার ওই পাশে থাকতে। তখন উনি ফেনীতে বদলি হয়ে যান এবং সেখান থেকে রিটায়ার করেন। যার কারণে শেষ সময়ের দিকে আমরা সেখানে শিফট করে যাই এবং আমার শৈশবকালটা নোয়াখালীতে বড় হয়ে যায়। আচ্ছা, শৈশবের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভাই বোন। এটা আপনার ভাই বোনরা কতজন ছিলেন, কেমন আছেন তারা, সবকিছু শুনতে চাই। আমরা 2 ভাই এবং 4 বোন। আমি সবার ছোট। আমার বড় ভাই নেভাল আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, উনি বর্তমানে কানাডাতে আছেন, ওখানে স্থায়ীভাবে আছেন। আর 4 বোন, 2 বোন শিক্ষক, স্কুলের শিক্ষক, 2 বোন গৃহিণী। আর আমি তো দেশে আছি। আপনি সব থেকে ছোট, সবার আদরের। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছেন 1995-এ। মা আছেন, বেঁচে আছেন। মায়ের যতটুকু পারি মায়ের সাথে দেখা করার চেষ্টা করি বা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আপনি যেমনটা বলছিলেন যে মায়ের প্রতি আপনার ভালোবাসা সবসময় অগাধ এবং মায়ের যে কোনো সিদ্ধান্তকে জীবনে একটু গুরুত্ব দিয়ে দেখেন, এই জিনিসটা দারুণ। আমরা একটু আপনার স্কুল জীবনের গল্পে আপনি চলে এসেছিলেন যে এক স্কুল থেকে পরিবর্তন করে আরেকটা স্কুলে ভর্তি হলেন, এবং তারপরে তো আসলে 7ম শ্রেণীতে থাকা অবস্থায় আপনি আবার স্কুল পরিবর্তন করে ঢাকায় চলে এলেন। এটা আমার মায়ের সিদ্ধান্ত। আচ্ছা, যে এই আমার গ্রামের স্কুল থেকে আমাকে ইউনিয়নের স্কুলে ট্রান্সফার করা। মায়ের সিদ্ধান্ত যে ওই স্কুলটা বেটার, তাকে ওখানে দিলে আরেকটু কম্পিটিটিভ হবে। তার পরবর্তীতে হাই স্কুলে যখন আসে, নোয়াখালী থেকে ঢাকার স্কুলটা বেটার হবে, তাই আমাকে ঢাকা পাঠিয়ে দেয়। পড়াশোনায় কেমন ছিলেন? খুব মেধাবী ছিলেন। খুব বেশি অন্য দিকে সময় কম দিতাম, ছোটখাটো হয়তো খেলাধুলা হতো, বাট একটু পড়াশোনায় থাকতাম। বা যারা ভালো সবসময় যারা ভালো তাদেরকে ফলো করতাম এবং তাদেরকে কম্পিটিটর হিসেবে নিতাম, যে ফার্স্ট হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে কি, তার সাথে আমার কম্পিটিশন করতে হবে, সে কতটুক পড়ে। কয়েকদিন আগে আমি আমার ক্লাসে ছেলে মেয়েদেরকে বললাম যে why not you are counting your time, যে daily life, how much time you are spending for study, how much for other purpose, how much for social media or something. সো আমি আবার এই ধরনের কিছু ডেটা নিতাম যে আমি আজকে কতক্ষণ পড়াশোনা করেছি, কতক্ষণ খেলাধুলা করেছি, কতক্ষণ নামাজে অথবা কতক্ষণ ঘুমা, তাহলে আমার টোটাল দিনের কত পার্সেন্ট আমি নিচ্ছি। আমি যদি 7 দিনের একটা ডেটা নেই, তাহলে আমি বুঝে ফেলবো কোন দিকে আমার বেশি সময় যাচ্ছে। এটা
এটা যখন আপনি কোনো ডেটা নেবেন বা তথ্য নেবেন তখন সাইকোলজিক্যালি আপনাকে মোটিভেট করবে সেভাবেই কাজ হয়। যে আমি এদিকে অনেক বেশি জানি, আমি যদি বেহিসাবি থাকি তাহলে আমি নিজেকেও কাউন্ট করতে পারবো না। তো আমি এই ধরনের কিছু কাজ মাঝে মাঝে করতাম, এটা আমি সাইলেন্টলি আজকে আপনাদেরকে বলছি আর কি। এগুলো হলো ব্যক্তিগত বিষয়। এইভাবে যখন দেখি তখন যে কোনো মানুষ যে কোনো দিকে নিজেকে ক্যালকুলেট করতে পারে। হতে পারে আজকে আমি অন্য একটা পারপাসে 6 ঘন্টা ব্যয় হলো, তাহলে আমার দেখতে হবে এই উইকে আমার অন্য পারপাসে 6 ঘন্টা হয়েছে, পড়াশোনায় মাত্র 1 ঘন্টা, যেখানে আমার 4 ঘন্টা বা 6 ঘন্টা হওয়ার কথা পড়া ছিল, দরকার। তাহলে ল্যাকিংস হয়েছে। অন্যদিন সেই 4-এর সাথে আরো 1 করে যোগ করে আমাকে 6 রিকভার করতে হবে আমি যদি ব্যালেন্স থাকতে চাই। কাজে এখনকার ছেলে মেয়েরা অধিকাংশ সময়গুলি সোশ্যাল মিডিয়ায় আমার মনে হয় না দিচ্ছে। এভাবে কেউ চিন্তা করে এখন আসলে আপনার মতো করে। এটা যখন করবে এখন তো আরো সহজ, এখন সফটওয়্যার হ্যাঁ, রয়েছে করা তার উচিত, হাতের হ্যাঁ। মাঝেই রয়েছে, সে যদি চিন্তা করে করা। যে আমি ক্যালকুলেট করব, তাহলে তাকে ডেটা গ্রাফ আকারেই দিয়ে দিবে যে আমি কত পার্সেন্ট কোথায় যাচ্ছে। তাহলে এটা তার ডেইলি লাইফের জন্য ভালো। আচ্ছা। তাকে তো সব কাজই করতে হবে, সব দিকেই ব্যালেন্স থাকতে হবে, নট অনলি জি। ওয়ান পারপাস। এবং তখন সে ব্যালেন্স হবে। যেমনটা বলছিলাম যে ঢাকায় ফিরে এলেন, তখন ক্লাস 7-এ আপনি পড়া শুরু করলেন। সেই সময়টায় আসলে আপনার মানে অ্যাডজাস্ট করতে কেমন, খাপ খাইয়ে নিতে কতটা কষ্ট হয়েছিল? যেহেতু গ্রাম থেকে আপনি এসে ঢাকায় ভর্তি হলেন, নতুন স্কুল, ফ্রেন্ড সার্কেল নতুন, টিচাররা নতুন, সবাই সবকিছু আসলে নতুন, তখন কি মনে হয়েছিল? আমি ক্লাস 6-এ পরীক্ষা দিয়েছি, 7-এ আসছি, আসার পরে আমাকে হঠাৎ করে ভর্তি করিয়ে দিয়েছে। তো আপনি জানেন যে ছোটবেলায় যেখানে বড় হবে সেই অ্যাকসেন্টটাই তো আসবে, চলে আসবে, চলে স্বাভাবিক, আসবে, হ্যাঁ। স্বাভাবিক। এখন আমি তো ঢাকায় এসে ঢাকার ছেলে মতো শুদ্ধ ভাষায় কথা বলতে পারছি না। তা আমার একটা এই স্কুলের নাম হচ্ছে এমডিসি মডেল ইনস্টিটিউট, এটা পল্লবীতে, পল্লবী 12 নম্বরে রয়েছে। স্কুলটাতে আমার যখন আমার বড় বোনরা পড়তো, ওই সময়ে আমরা যখন ঢাকা ছিলাম, বড় বোনরা ঢাকা ছিল, ওই সময়ের একজন শিক্ষক ছিল মোতালেব স্যার, উনি মারা গিয়েছেন। তো উনি যখন দেখলো যে আমি আবার আসছি এত বছর পরে, আমাকে ভর্তি করে ফেললো, আচ্ছা, বাহ। মানে কোনো পরীক্ষা বা কোনো কিছু ছাড়াই, উনার রিকমেন্ডেশনে। এখন যখন ক্লাসে গেলাম তো কথা প্রসঙ্গে কিছু একটা প্রসঙ্গে বা ট্রান্সলেশন বা আমার মনে নাই সেটা, তো আমি সাইকেল বানানটাকে সাইকেল না বলে সাইকেল বলে ফেলছিলাম, আচ্ছা। লোকাল ভাষায় বলে। এটা নিয়ে তো ক্লাসে সবাই হাসাহাসি। হাসাহাসি করছে, আহা। এই আসছে, তার মানে আমি নতুন আসছি, তারা স্বাভাবিক যেটা হয় আর কি, যে নতুন একজন একটু আসলে অন্যভাবে দেখছে। দেখে। তো আমি তো একপাশে বসেই আছি। তো ওই সময়গুলিতে আমার কোনো রিয়াকশন বা হতো না, একটু মন খারাপ তো হতো, আসলে ওই স্বাভাবিক। সময় আপনি এত যে ছোট ঢাকা- ছিলেন, হ্যাঁ, কোনো হ্যাঁ। রিঅ্যাকশন হওয়ারও কথা আর- নয়। তবে এই জায়গাতে একটা কথা আছে স্যার, এই যে আঞ্চলিক ভাষাকে আমরা অনেক সময় ভুল বলি, আঞ্চলিকতা তো ভুল নয়, আঞ্চলিকতাও আসলে আঞ্চলিকতাই, সেটাও একটা ভাষা এবং Exactly, সেটার একটা exactly. আলাদা আবেদন থাকে, কারণ এটাই হচ্ছে আমার মায়ের ভাষা। Exactly. এমডিসি মডেল ইনস্টিটিউট থেকে এসএসসি পাশ করলেন, SSC তারপরে পাশ করেছি। ঢাকাতে আপনি সিটি কলেজ থেকে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ HSC করলেন। পাশ করেছি। সেই পুরোটা সময় আসলে তখন জীবন নিয়ে কি ভাবছিলেন, কি পরিকল্পনা করছিলেন, নাকি সেই ছোটবেলার কথাটি সবসময় মাথায় ছিল, মা বলেছিল কৃষিবিদ হবেন, সেই ভাবনাটা সবসময় আপনার ভেতরে ছিল? একই সাথে ফলাফলটাও শুনতে চাই। হ্যাঁ। আমি এমডিসি মডেল ইনস্টিটিউট সেখান থেকে এসএসসি পাশ করি, পরবর্তীতে ঢাকা সিটি কলেজ থেকে আমি এইচএসসি পড়াশোনা করি। আমি বিজ্ঞান বিভাগে যেহেতু ছিলাম, কাজে সায়েন্সের সাবজেক্টগুলি আমার চয়েসে ছিল। তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। ভর্তি হওয়ার পরে যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, ওই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আমি ব্যাক করছি, ওই সময় উনিও অভিভাবক, ওনার কাউকে নিয়ে আসছেন, ওনার একজন মেয়ে বা কাউকে। তা আমাকে দেখে কেন জানি মনে করলো একটা ওই যে আমরা কি বলি টেম্পো বলি, সেটা দিয়ে আমি ওই সময় তো প্রচন্ড ভিড়, ইউনিভার্সিটি থেকে যাব বাস স্ট্যান্ডের দিকে, সেদিকে যাব। তা আমাকে বললো যে চান্স পাবে, আমি চিনি না ওনাকে। আমি উত্তর দিলাম হওয়ার তো কথা, শব্দটা এটা কনফিডেন্টলি, কারণ আমি জানি যে আমি ম্যাক্সিমাম আনসারটা করে আসছি। তো এটাই বলেছি। পরবর্তী দেখে আমি প্রথম সারির দিকেই রয়েছি। তখন আমার চিন্তা হলো যে আমার বাসা থেকেও সাজেস্ট করলো যে তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও। আমার মামা ডক্টর মোমেন, উনিও আমাকে বলল যে কৃষি হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট এবং এটা ইঞ্জিনিয়ার ডাক্তারদের মতোই একই রকম ক্যাটাগরির, সো
ইউ ক্যান চুজ দ্য টেকনিক্যাল সাবজেক্ট, তুমি সেখানে যাও। তো সেখানে গিয়ে আমি ফিশারিজ যেটা এটাকে ফার্স্ট চয়েস দেই এবং সেখানেই ভর্তি হই। সেই হিসাবে ফিশারিজে আমার জীবন গড়ে ওঠা। আচ্ছা। এবং এটা যেহেতু পুষ্টির সাথে রিলেটেড এবং জাতীয় পর্যায়ে অবদানের সুযোগ রয়েছে, একদম। কাজে সেটা একটা সুযোগ তৈরি করে দিয়েছে যে শুধুমাত্র যে প্রফেশন, শুধুমাত্র যে শিক্ষা তা নয়, মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য কাজ করার বড় একটি সুযোগ আমাদের হাতে রয়েছে। তাহলে কি বলবো যে সাবজেক্টটা বাছাইয়ের সময় একটা সামাজিক দায়বদ্ধতাও আপনার মনে কাজ করেছিল সেই সময়? অনেকটা সে ধরনেরই, যেহেতু কৃষিটা পছন্দ হতো, আগে থেকেই কৃষিকে পছন্দ করতাম, তাই এখানে জিওগ্রাফি পেয়েছিলাম। জিওগ্রাফি পেয়ে তারপরে ওখানে চলে গিয়েছে। আচ্ছা, কৃষি বিষয়টা আসলে এত ব্যাপক এবং এত বিস্তৃত, তার মধ্যে থেকে একটা বিষয় আমরা যতই বাছাই করি না কেন, দেখা যাচ্ছে সবগুলো বিষয় সম্পর্কে একটা সম্যক জ্ঞান থাকেই, Exactly. যেমনটা স্যার আপনারও আছে। এবং আমি তো বলবো যে আপনি সম্যক জ্ঞানের বাইরেও নিজেকে জি। উচ্চতর জায়গায় নিয়ে গেছেন। আমরা আপনার জীবনের গল্পে সেই বিষয়গুলোই আসলে শুনতে চাই। আপনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছেন, সেখানকার অভিজ্ঞতা একটু শুনি এবং কিভাবে গেলেন? যাওয়ার সুযোগটা আসলে কি করে হলো? এআইটি বলে, এআইটি। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন অনার্স শেষ করি, মাস্টার্সে ভর্তি হই। আমার প্রফেসর ডক্টর আব্দুল ওহাব, উনি একজন স্বনামধন্য অধ্যাপক, ওনার আন্ডারেই আমি মাস্টার্স করছিলাম। তো ওই সময়ে উনি একটা কনফারেন্সের অ্যারেঞ্জ করেন তেলাপিয়া ফার্মিং এর উপরে, এবং আমি ওখানে ওনার ছাত্র হিসাবে ভলেন্টারি কাজ করি, কোঅর্ডিনেট করি, হেল্প করি, এবং সেটা ঢাকাতে একটা সেমিনার রুমে হচ্ছিল। আচ্ছা, তো সেখানে আমার এআইটির প্রফেসররা এসছেন, কথা বলেছেন, এবং তাদের অ্যাক্টিভিটিসগুলি আমি দেখলাম। ওখান থেকে মনে হলো যে হোয়াই নট আই এম অ্যাপ্লাইং টু এআইটি, এবং আমার সাথে পরিচিত হয় আর কি ইনস্টিটিউটের সম্পর্কে। কত সালের কথা? এটি 2004 এর কথা। আচ্ছা। আমি অ্যাপ্লাই করি 2003-তে, আমি 2002-তে অনার্স শেষ হয়ে যায়, তারপরে আমি মাস্টার্সে ভর্তি হই, মাস্টার্স কন্টিনিউইং রয়েছে। এমত অবস্থায় আমি আবার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি এআইটিতে। এবং যেহেতু ওই প্রফেসরদের সাথে আমার পরিচয় হয়েছে ঢাকাতে একটা কনফারেন্সের মাধ্যমে, তারা আমাকে দেখেছে এবং জেনেছে যে এখানে আমি পড়াশোনা করছি। আমার অ্যাপ্লিকেশনটা যখন ওখানে গিয়েছে, তখন তারা ওইভাবে ইভ্যালুয়েট করেছে। সো অনেক সময় আমরা অনেক স্টুডেন্টকে ভলেন্টারি কোনো জায়গায় এঙ্গেজ করলে অনেক ইন্টারেস্ট শো করে না, কিন্তু এটা যে একটা আউটপুট ইন ফিউচারে পেতে পারে এটা সে চিন্তা করে না। একটা যে সোশ্যাল বন্ডিং তৈরি হবে, একটা যে লিঙ্কেজ তৈরি হবে, একটা যে নেটওয়ার্ক তৈরি হবে, তার চিন্তাকে এক্সপ্লোর করার মতো যে অপরচুনিটি তৈরি হবে, ওই কনফারেন্স থেকে, ওই সেমিনার থেকে সে যে অনেক কিছু জানতে পারবে, তার ভিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা চিন্তা করতে হবে। তো আমরা তো সেভাবেই করেছি। তারপরে যখন অ্যাপ্লাই করেছি, আমাকে ফুল ফান্ডিংয়ে নেদারল্যান্ড গভর্নমেন্টের একটা স্কলারশিপেই আমি এআইটিতে গিয়েছি। এটার বিষয়বস্তু কি ছিল স্যার? মূলত অ্যাকুয়াকালচার টেকনোলজি নিয়ে কাজ করেছি আমি তেলাপিয়া নিয়ে ওখানে এআইটিতে কাজ করেছি। আপনি জানেন যে থাইল্যান্ডের রাজাকে জাপানিজ রাজা কিছু মাছ উপহার দিয়েছিল। জাপানে যখন গিয়েছে, উনি দেখেছে যে ওনার সামনের লেকে কিছু মাছ ঘোরাঘুরি করছে এবং ওই মাছগুলি বাচ্চা দেয়, কন্টিনিউ হয়। ওই রাজাকে যখন ওই রাজা চেয়ে নিয়েছেন, যখন মাছগুলি নিয়ে আসেন, উনি এনে এআইটিকে দেন, দিয়ে বলেন যে এটাকে আমার দেশ মানে থাইল্যান্ডের জন্য একটা সম্পদ তৈরি করো, কারণ এটা অনেক বাচ্চা দেয়। এবং এআইটি তখন ডেভেলপ করে কিভাবে তেলাপিয়ার অল মেইল, সব মেইলগুলি বড় হয়, অল মেইল প্রযুক্তিটা তৈরি করে। এবং এই তেলাপিয়া মাছটা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে সব দেশেই চাষ হয় এবং সবাই এটাকে কনজিউম করে, এই একটা ফিশ। তো সেখানে যার কারণে আমি ওই তেলাপিয়া নিয়ে, ওরা অনেক কাজ করে, হাই ইন্টেনসিভ কাজ করে, আমি সেই স্পেসিস নিয়েই কাজ করেছিলাম। তো এর পরবর্তীতে আপনি যে জাপানে পিএইচডি করতে গেলেন, সেটা কি আসলে এই গল্পটার কিছুটা প্রভাব আছে, বা এই বিষয়গুলো কি তখন মনে হয়েছিল যে জাপানে গেলে মিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করলে এই বিষয়গুলো আসলে সবকিছু আপনার স্বপ্ন পূরণ হবে? পিএইচডি করব এটা ছিল টার্গেট। পিএইচডি আমি করব, মাস্টার্স করেছি, মাস্টার্স করে আমি আবার দেশে ব্যাক করে চলে আসি। দেশে ব্যাক করে আমি শেরেবাংলায় জয়েন করি
যেহেতু প্রফেশনে রয়েছি তাহলে হায়ার ডিগ্রি করতে হবে, হবে। নিজের স্পেশালাইজেশনে কারণে হায়ার ডিগ্রি নিতে হবে। তখন আমি জাপানে অ্যাপ্লাই করি আচ্ছা। এবং তো জাপান জাপানে গভর্নমেন্টে কেন? জাপানের প্রতি আলাদা একটা টান ছিল। জাপান কৃষিতে অনেক ভালো, ফিশারিজে অনেক ভালো, এগ্রিকালচারের কাজের সাথে বাংলাদেশের একটা লিঙ্কেজ রয়েছে এবং তাদের যে স্কলারশিপ ফান্ডিং এটা হ্যান্ডসাম একটা ফান্ডিং থাকে, যেটা সবাই পায় না। গভর্নমেন্ট স্কলারশিপ যেটা মেক্সড বলে, জাপান গভর্নমেন্ট স্কলারশিপ, সেটা যখন পায় তখন কেউ প্রেস্টিজিয়াস মনে করে। আমি একই সময়ে মালয়েশিয়াতেও ভর্তি ছিলাম এবং আমি একই সময় ডেনমার্কের একটা কোপেনহেগেন ইউনিভার্সিটির আন্ডারে একটা কাজে যুক্ত ছিলাম। তো ডেনমার্কের ওখানে না গিয়ে আমি জাপানে গিয়েছিলাম, কারণ কোপেনহেগেনের কাজটা সরাসরি ফিশারিজের সাথে না, অনেকটা মাইক্রোবায়োলজিক্যাল কাজের সাথে রিলেট ছিল। বাট আমি কাজ করে দিয়েছি বাংলাদেশের কাজ, কিন্তু কোপেনহেগেনের সাথে লিঙ্ক আপ, আর এটা একটু বেশি প্রেস্টিজিয়াস। তখন আমি মালয়েশিয়ান ওনার সাথে আলাপ করলাম, কোপেনহেগেনের সাথে আলাপ করলাম। পরবর্তীতে মালয়েশিয়ার ওই প্রফেসরই বললো যে তুমি এটা প্রেস্টিজিয়াস বেশি, তুমি সেখানে যাও, নো প্রবলেম। এটা কত সালের কথা বলছেন স্যার? এটা 2012 এর কথা বলছি। এবং তখন পিএইচডির বিষয়বস্তু হিসেবে আসলে আপনি কি নিয়ে কাজ করতে চাইলেন? আমি সিউইড নিয়ে কাজ করতাম। আচ্ছা। বাংলাদেশ শেষে আমি সিউইড নিয়ে কাজ করেছি, ওখানে সিউইড নিয়ে কাজ করতাম। আপনি জানেন সিউইড মানে আমরা যে নরি, যেটাকে বলি নরি, রেড সিউইডের পেপারটাকে নরি বলে। আমরা যে রাইসকে র্যাপিং করে যে পেপারটা দিয়ে সবুজ রঙের, এটাই হচ্ছে সিউইড পেপার। তো এই সিউইড এত পরিমাণে হয়, একটা অংশ ডিসকার্ড হয়, যেটা একটু ডিসকালার হয় বা খাওয়ার উপযোগী হয় না, ডিসকার্ড করে দেয়। ওই ডিসকার্ড সিউইডটাকেই মাছের খাদ্য হিসাবে কিভাবে ব্যবহার করা যায়, স্ক্যালপ, ক্ল্যাম, যেগুলি হাই ভ্যালু জাপানে, সি কিউকাম্বার, আমি সি কিউকাম্বারের খাবার তৈরি করেছি, সি কিউকাম্বারকে ট্যাঙ্কে লালন পালন করেছি। সো এই সি কিউকাম্বার, হোক্কাইডোর 1 কেজি সি কিউকাম্বারের দাম $3000। সো ভেরি মাচ এক্সপেন্সিভ। তো এই ধরনের স্পিসিসগুলি নিয়ে আমি কাজ করার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু ওয়েস্ট ম্যাটেরিয়াল অনেকটা ডিসকার্ড হবে সেই ম্যাটেরিয়ালগুলি নিয়ে, যার কারণে সে তারই কন্টিনিউশন বাংলাদেশে আমি কাজ করি। যে ফিশ মার্কেট ওয়েস্ট, পোলট্রি ওয়েস্ট, ভেজিটেবল ওয়েস্ট নিয়ে আমার এখনো কাজ রয়েছে, ট্রলার ওয়েস্ট, এগুলি নিয়ে কাজ করি। এগুলিকে কিভাবে ওয়েস্ট টু ক্যাশ, মানে বর্জ্যকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। এই যে গবেষণাগুলো করছেন, এই গবেষণাগুলোতে তো আলাদা করে সময় তো দিতে হচ্ছে অবশ্যই, এবং শিক্ষার্থীদেরকেও শেখানোর যে একটা সুযোগ সেটাও রয়েছে। একই সাথে আমি বলবো যে আপনার শিক্ষকতা পেশা এবং গবেষণা দুটোকে আসলে সমন্বয় আপনি করছেন কিভাবে? শিক্ষকতা যেটা, সেটা রিলেট করে গবেষণার সাথে। আমি যা শিখাচ্ছি বাস্তবে যদি সেটা না করি তাহলে আমার কনফিডেন্স আসে। আমি যখন পড়াই আমি কিন্তু ফিল্ডেও কাজ করি, এন্টারপ্রেনারদের সাথে কাজ করি। কাজে এন্টারপ্রেনাররা এখন কোন পর্যায়ে রয়েছে আর আমি কি পড়াচ্ছি তার সাথে সামঞ্জস্য না হলে কনফিডেন্স আসে না। ছাত্রদের ক্লাসরুম পড়া আর ফিল্ডে যদি যায় তারা ব্যালেন্স করতে পারে না, কারণ বাস্তবতার সাথে সে ম্যাচ করতে পারে না। এবং এন্টারপ্রেনার যখন কাউকে রিক্রুট করে সে বলে যে ওর তো বাস্তব জ্ঞান নেই। আর যখন এটা আমরাই থাকবো সেই পর্যায়ে, আমরা যখন সেই পর্যায়ে টিচিং দেব, তখন তার বাস্তব অভিজ্ঞতাটা হয়ে যাচ্ছে। যার কারণে আমি প্র্যাকটিক্যাল কাজগুলি নিয়ে, ফিল্ডের কাজগুলি নিয়ে বেশি পছন্দ করি, রেদার দেন ল্যাবের মলিকুলার বা ল্যাব ওরিয়েন্টেড কাজের চেয়ে ফিল্ডের সাথে লিঙ্ক করে যে কাজগুলি সেগুলি করে। মানে এটার ইমপ্যাক্টটা আলাদা এবং উপাত্ত সবগুলো সমন্বয়ে কাজটাই আপনাকে আসলে এবং সেটাই আমি টিচিং করাই। আমার টিচিং হচ্ছে কালচার টেকনোলজি নিয়ে, আমি সেইভাবে তাকে পড়াই, যার কারণে সে বাস্তবের সাথে সরাসরি ম্যাচ হয়, চেঞ্জ হবে, তারও জ্ঞান চেঞ্জ হবে, তারও আউটপুট চেঞ্জ হবে। কাজে আমি সবসময় রিলেট করে কাজ করার চেষ্টা করি। সেই সময়টাতে আপনি পিএইচডির পরে পোস্ট ডক্টরাল করেছিলেন, এবং কতদিন আসলে ছিলেন আপনি সেখানে? পোস্ট ডকের জন্য খুব বেশি সময় আমি নেইনি। এইদিকে বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটু ফিরে আসতে হচ্ছে, তাড়াতাড়ি তাগাদ দিচ্ছে, যার কারণে জাইকার সাথে একটা কাজ ছিল, আমি সেই কাজের সাথে যুক্ত ছিলাম জাপানে থাকা অবস্থায়। যিনি আমার প্রফেসর ইয়োশিমাৎসু, উনি জাইকার সাথে মোজাম্বিকে একটা কাজ করতেন, সেটাও ফিড রিলেটেড, ফিশ ফিড, যেহেতু আমি ফিড নিয়ে কাজ করছি, মাছের খাদ্য নিয়ে কাজ করছি। কাজে মোজাম্বিকের
কি কি খাদ্য উপাদান রয়েছে, কিভাবে ফর্মুলেশন করা যায়, তাদেরকে কিভাবে ফর্মুলা তৈরি করে দেওয়া যায়, তখন সেই প্রজেক্টটা আমি মনিটর করতাম। এখন আমি চলে আসলে তো প্রফেসরের জন্য প্রবলেম হয়ে যায়, তখন আমাকে রিকোয়েস্ট করলো, ওকে ইউ ফিনিশ ইউর ডিগ্রি বাট গিভ মি এ লিটল বিট মোর টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তো আমি ব্যাক করে এসে আরো 6 মাসের জন্য যাই, মোজাম্বিকের কাজটা কমপ্লিট করে দিয়ে আমি ব্যাক করি। তো সেটাও ছিল ফিশ ফিড বা ফিড ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করা। এটা আমাকে একটা আফ্রিকান কান্ট্রিতে এক্সপ্লোর করার মতো, ভিজিট করার মতো স্কোপ তৈরি করে দিয়েছে, তাদের সম্পর্কে জানা এবং সেখানে আর কি কি কাজ করা যায় সেই ধরনের একটা জ্ঞান দিয়েছে। কোনো জায়গায় কখনো এফোর্ট দিলে সেটা কখনো বিফলে যায় না, সেটা একটা সময় কাজে লাগে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমি একটা জায়গায় এফোর্ট দিচ্ছি, কিন্তু এফোর্টের সাথে সাথে কিন্তু পারিপার্শ্বিক যে সামঞ্জস্য পরিস্থিতি সেটাও থাকে। খুব গুরুত্বপূর্ণ হয়। দেখুন স্যার, আপনি ছোটবেলায় যেমনটা দেখেছেন নদীগুলো খুবই পরিপূর্ণ বা পুকুরগুলো খুবই সুন্দর, ভালো প্রাকৃতিক খাবার আছে, কিন্তু বর্তমান সময়ে এসে এই জায়গাগুলোতে কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে কারণে হয়তো বা আপনারা যে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম বা বায়োফ্লেক্স যে সিস্টেমটা সেগুলো ডেভেলপ করছেন, টেকনোলজিগুলো নিয়ে কাজ এই করছে। টেকনোলজিগুলো কিভাবে আসলে ডেভেলপ করতে হবে বা এই চিন্তাটা মাথায় আসলো কিভাবে আপনার? আমি যখন জাপানে কাজ করতাম সেখানে আমি রিসার্কুলিং সিস্টেমেই কাজ করতাম। জি। আচ্ছা, যে হাই ভ্যালু স্পিসিসগুলি যেগুলি সি কুকাম্বার রয়েছে, স্ক্যালপ রয়েছে, শর্ট নেক ক্ল্যাম রয়েছে, ওয়েস্টার যে রয়েছে সেটা। তো দেশে আসার পরে আমাদের দেশের রিভার পলিউশন বেড়ে গিয়েছে, জি, আমাদের দেশে প্লাস্টিক পলিউশন বেড়ে গিয়েছে, আমাদের দেশের অনেক নদীর মাছই খাবার অনুপযোগী হয়ে গিয়েছে, রিভারের মাছের প্রাচুর্যতা কমে যাচ্ছে। আবার আমরা যে একাডেমিক কারিকুলামে আমরা যখন পড়েছি তখন আমরা কখনো কোনো প্র্যাকটিক্যালি এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলি দেখি নাই, পড়ি নাই, জানি নাই, শুধু পড়েছি, বই পুস্তকে পড়েছি। এখন বই পুস্তকে পড়া, আমি অনেক সময় উদাহরণ দেই, বাইসাইকেল চালানোর জন্য আপনাকে একটা ম্যানুয়াল দিয়ে দিলাম, আপনি ম্যানুয়াল পড়লেন খুব ভালো করে, হাউ টু রাইড বাইসাইকেল, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি একবার না চালাবেন, না ব্যালেন্স আনবেন, ইউ ক্যান ডু ইট। সো বই পড়ে সবসময় সব জিনিস হয় না, যার কারণে প্র্যাকটিক্যালি আমার ছাত্রদেরকে দেখানোর জন্য এবং প্র্যাকটিক্যালি এটাকে নিজে করে আমাদের ওয়েদারে করে মানুষকে দেখানোর জন্য আমি প্রথম উদ্যোগ নেই। ওই সময় বায়োফ্লক অনেকেই করছে বা অনেকেই করার চেষ্টা করছে, তখন আমি আগে নিজে করেছি, করে আমি দেখেছি, ট্রায়াল এরর কিছু থাকে, দেখেছি যে ইটস নট এ বিগ প্রবলেম টু ডু ইট ইন আওয়ার কান্ট্রি, ভেরি সিম্পল। কিন্তু আমরা এটাকে এত কমপ্লেক্স করে ফেলেছি বা উদ্যোক্তাদের মাঝে এত কমপ্লেক্স করে চিন্তা করেছি, যার কারণে উদ্যোক্তারা ফেল করেছে প্রপার গাইডেন্সের অভাবে, গভর্নমেন্টের ইনিশিয়েটিভের অভাবে, অথবা আমাদের কারিকুলামে এই বিষয়ে আমরা পড়াইনি, যার কারণে যারা মাঠ পর্যায়ে রয়েছে তারা এটাকে ওইভাবে আউটপুট দিতে পারছে না। যেমন আজকে থেকে 2-3 বছর আগেও দেখা গেছে সবার মধ্যে বায়োফ্লেক নিয়ে কাজ করার যে উদ্যমটা সেটা কিন্তু দারুণ ভাবে ছিল, কিন্তু 2-3 বছর পরে এসে সেটা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গাটায়। কিন্তু এটা যদি কেউ মনে করে যে বাড়ির পাশে আমি ছোট একটা জায়গায় একটা ট্যাঙ্কে কিছু মাছ করবো আমার খাবারের জন্য, তাহলে আমি তো সেলফ সাফিসিয়েন্ট হতে পারি, আমি তো হেলদি একটা ফিশ আমার জন্য আনতে পারি, ফ্রেশ ফিশ আমার জন্য আনতে পারি, আমার খাদ্য আমি তৈরি করলাম, রিক্রিয়েশন হবে আবার প্রোডাকশন হবে। সো এইভাবে চিন্তা করা যায়। এখন যখন নেগেটিভ একটা চিন্তা চলে আসবে তখন মানুষ সাহস হারায় ফেলে, কিন্তু এটা একটা সায়েন্স, অন্য দেশ করছে, সবাই যদি অন্য দেশের মানুষ করতে বলে আমি পারবো না কেন? একদমই তাই। প্রবলেম কোথায়? প্রবলেম আমাদের টেকনিক্যাল যে নো হাউ অথবা জানার অথবা চিন্তা করার অথবা ওই কিভাবে করব সেই বিষয়ে। কিন্তু আপনাদের মতো সাউন্ড মানুষরা থাকার পরেও আপনি যেটা বলছেন যে জানার মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে বা কোন জায়গাটা নিয়ে আসলে কাজ করা উচিত? এই দেশে তো অনেক উদ্যোক্তা, অনেক মানুষ আমার কাছে কয়জন রিচ করেছে, যারা আমার কাছে আসছে তারা হয়তো গাইডলাইন পাচ্ছে, যে আমার কাছ পর্যন্ত আসতে পারে নাই সে তো সেটা পাবে না। কিন্তু এটা যদি সরকার থেকে মাঠ পর্যায়ে থেকে
যদি গাইডেন্সের ব্যবস্থা থাকে অথবা সেইভাবে তাকে ট্রেনিং এর ব্যবস্থা হতো, তাহলে এই প্রবলেমগুলি হয় না। কিন্তু টুডে টুমোরো আমরা মেকানাইজেশনের দিকে যেতেই হবে, ইন্টেন্সিফিকেশনের দিকে যেতেই হবে। এই আধুনিক প্রযুক্তিগুলি আমাদের ছাত্রছাত্রীদেরকে শেখাতে হবে এবং মাঠ পর্যায়ে সেটাকে ডেভেলপ করতে হবে, তাহলে এটা সাকসেস হবে। স্যার, সিউইড এবং ভ্যালু চেইন উন্নয়নে বাংলাদেশ যে সম্ভাবনাময়, এই বিষয়টা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি জানেন সিউইড, সামুদ্রিক শৈবাল বলি আমরা এটাকে, এটি আমাদের কোস্টে অথবা উপকূলীয় অঞ্চলে বহু বছর আগ থেকে রয়েছে, কিন্তু আমরা এটাকে এক্সপ্লোর করি নাই, আমরা এটার বিষয়ে গবেষণাও করি নাই। এই বিষয়টা খুব বেশি কালচারে নিয়ে আসা, খাদ্যে রূপান্তর করা এটা ছিল না। কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলে যে জনগোষ্ঠী রয়েছে, যারা আদিবাসী জনগণ রয়েছে, তারা এটাকে খাদ্য হিসাবে বছরের পর বছর তারা প্রতিদিনের খাদ্য হিসাবে নিয়ে আসছে। আমি যখন কাজ করার সুবাদে একদিন সকালবেলা ভাটার সময় যেতে হয়, গেলাম, একজন বয়স্ক মহিলাকে দেখলাম যে কিছু একটা কুড়াচ্ছে, বড় বীজ। আমি কক্সবাজারের একজন স্থানীয় আমার সাথে গিয়েছে, ওকে সাথে নিয়ে একটু ট্রান্সলেটরের মতো কাজ করবে, সব শব্দটা বুঝতে পারবো না। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি করছেন? বললো যে হাজেলা নিচ্ছে। হাজেলা মানে সিউইড কুড়াচ্ছে। তো কেন হঠাৎ করে সকালবেলা এখানে আসলেন? আপনি একা বয়স্ক মানুষ, খুব বয়স্ক। বলল ডায়াবেটিসটা বেড়ে গিয়েছে। সো তারা জানে এটা যদি খায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, এটা যদি খায় ইমিউনিটি বুস্ট আপ হয়, এটা যদি খায় হেলদি থাকে। আরেকটা ঘটনা, আমি যখন সিউইডটা নিয়ে তখন কোভিডের সময় সম্ভবত আমি এক ব্যাগ সিউইড রিসার্চের জন্য ঢাকা নিয়ে আসতেছি। এয়ারপোর্টে যখন চেক ইন করলাম তখন আমাকে আটকালো বলতে বললো যে স্যার একটু খোলেন। হ্যাঁ, আমি খুললাম, চেন খুলে, ওটা আলাদা ব্যাগ ছিল। তো দেখলো, দেখে আবার বললো ঠিক আছে ক্লোজ করেন। তো আমি বললাম যে খোলালেন আবার বন্ধ করে দিলেন, কি দেখলেন, মানে কেনই খোলালেন? তো মাস্ক খুলে একটু হেসে বলল এই পর্যন্ত প্রথম আপনাকে দেখলাম এটা নিচ্ছেন, তাই আমি একটু চেক করলাম আসলে কি সিউইড কিনা, আপনি নিচ্ছেন কিনা। তো আমি বললাম যে কেন, আর কেউ কখনো না? বলছে কি জন্য নিয়েছেন? আমি বললাম যে এটা আমি গবেষণার জন্য নিচ্ছি। তখন উনি উত্তর দিল, এটা তো আমরা 30-40 বছর যাবৎ খাই, কখনো কাউকে দেখি নাই নিতে। তাই উনি একজন আদিবাসী, কিন্তু স্থানীয় এয়ারপোর্টে কাজ করেন, উনি একজন স্টাফ। তো তার মানে তার কিউরিওসিটি যে এই প্রথম দেখলাম কেউ একজন নিয়ে যাচ্ছে, গবেষণা হোক খাবারে হোক নিয়ে যাবে, তার মানে এটা একটা ভ্যালুয়েটেড প্রোডাক্ট। এটা পুষ্টিকর একটা, আমরা বলি যে সুপার ফুড এর মতো একটা আইটেম, কিন্তু আমরা জানি এবং এটা দিয়ে প্রসাধনীও তৈরি করা যায়, আমি যতটুকু জানি। কসমেটিক্স তৈরি হয়, মেয়েদের বিভিন্ন যে ফেস ওয়াশ, ফেস মাস্ক, বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। কাজে এটা শুধুমাত্র যে স্বাস্থ্যের জন্য ভালো না, এটা কসমেটিক্স এর জন্য এটা অনেক উপকারী। কিন্তু আমরা এটা নিয়ে খুব বেশি গবেষণা খুব বেশি হয়নি। আবার এখন যেটা রয়েছে যে বিচ অঞ্চলে সিউইডের যেখানে প্রজনন হয় বা পাওয়া যেত, এত পরিমাণ টুরিস্ট বেড়ে যাচ্ছে, এখন আর কক্সবাজারে সব সিউইড পাওয়া যায় না। এটাকে যদি আমরা চাষের পর্যায়ে না নিয়ে যাই এবং মার্কেটিং, এখন চাষ হয়, চাষ করতে পারে সেটাও শিখিয়েছে, কিন্তু ক্রেতা নাই। কেউ তো কিনছে না, টনে টনে হয়ে যাচ্ছে, লাগালেই হয়, কিন্তু কেউ তো কিনছে না। আপনি আমি কি কিনছি? খাচ্ছি না তো, তাহলে বায়ার না হলে তো কাল্টিভেশন হবে না। তো এটার যে উপকারিতা এটাই আমরা জানি না, এবং আমাদের যে এত বড় রিসোর্সেস, অথচ আমরা জাপানে যাই, অন্য জায়গায় যাই, সুশি খাই, ওনিগিরি খাই, র‍্যাপিং করে খাই। বাংলাদেশে ফ্যান্সি ওয়েতে সে খাবারগুলো আসলে রেস্টুরেন্টে, এখন আমরা ঠিক আছে জাপানিজ খাবার খাচ্ছি না, আমরা তো খিচুড়ি খাই, বাচ্চাদেরকে বলে, তাহলে খিচুড়ির মাঝে যদি অল্প একটু সিউইড কেটে দেই কিছুই বোঝা যাবে না। আমরা পাকোড়া খাই, আমরা পেঁয়াজু খাই, রমজানে তো এগুলি ছাড়া চলেই না। তাহলে এটার মাঝে যদি একটু সিউইড দিয়ে দেয় তাহলে হেলদি আইটেম হয়ে গেল। এইভাবে আমরা চিন্তা করে এটাকে ডেইলি লাইফে আনতে পারি। আমি সব সময় জাপান থেকে যদি কেউ আসে, আমি বলি যে
কি আনবে জিজ্ঞাসা করলে সবসময় বলি যে আপনি সিউইড দেন। পর্যাপ্তভাবে কি বাজারে পাওয়া যাচ্ছে? পাওয়া যায় কিনা? আমাদের Seaweed? দেশে হ্যাঁ, বাংলাদেশে। seaweed। আমাদের দেশে কাল্টিভেশন হচ্ছে, প্রসেসিং করে ভ্যালুয়েডেড প্রোডাক্ট আকারে খুব বেশি হয়নি, কারণ ডিমান্ড কম। কম। যখন মানুষের যেটা ডিমান্ড আসবে বলছিলেন, জি। তখন সেটা তৈরি হবে। এখন র আকারে রয়েছে, কেউ চাইলে সেটা নিতে পারে, আচ্ছা। র কে ধুয়ে সেটাকে খেতে পারে, কিন্তু আচ্ছা। ভ্যালুয়েডেড আকারে কোথায় পাওয়া যায়? এটা কক্সবাজারে রয়েছে, জাহানারা গ্রিন এগ্রো, জাহানারা জি ম্যাডাম। জি, ম্যাডাম আমাদের এই আয়োজনে এসেছেন। হ্যাঁ, উনি এটার পায়োনিয়ার আমি বলি, অনেক আগ থেকে উনি কাজ করে। উনার কিছু স্যুপ রয়েছে, জুস রয়েছে, দারুণ, এই দারুণ। প্রোডাক্টগুলি রয়েছে। প্রকৃতি আসলে স্যার অনেক সমৃদ্ধভাবে ঢেলে দিয়েছে আমাদেরকে, কিন্তু মাঝে মাঝে প্রকৃতি একটু রুষ্ট হয়ে ওঠে। যদি আমরা উপকূলীয় অঞ্চলের কথা বলি, যেখানে আসলে আবহাওয়ার বা প্রকৃতির যে রুষ্টতা সেটা শিকার হচ্ছে উপকূলীয় মানুষ, কিন্তু নানা ধরনের সম্ভাবনাও তাদের জন্য আছে। যেমন উপকূলীয় অঞ্চলে মাছ চাষ, চিংড়ির ঘের যেটা আমরা বলছি, সেটার ক্ষেত্রেও একটা সম্ভাবনা রয়েছে। ছোট্ট করে শুনতে চাই। উপকূলীয় অঞ্চলের যে চিংড়ি চাষের কথা বলেছেন, এটি বাংলাদেশের জন্য দ্বিতীয় প্রধান রপ্তানি আয়ের উৎস, বা গার্মেন্টসের পরে। জি। কাজে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট আইটেমটা, এবং এই যে চিংড়িটা হয় এটাকে আমরা বলি টাইগার প্রন। আমার সুন্দরবনের বাঘ রয়েছে, আর আমার দেশের চিংড়িতেও সেই বাঘের মতো ডোরাকাটা দাগ রয়েছে, বাহ। তাই এটাকে বলে টাইগার প্রন। এই প্রনের টেস্ট অন্য কোনো প্রনের সাথে তুলনা করা যায় না। জি, কাজে এটা ডিমান্ড আলাদা। কিন্তু আমরা মাঝে মাঝে অনেক সময় ভুল করি। ভুল কিভাবে করি? আমরা চকরিয়া সুন্দরবন, কক্সবাজার, এই চকরিয়া বনকে কেটে সেখানে চিংড়ি চাষ শুরু করেছি। আচ্ছা। কিন্তু বন তো বন নয়, এটি তো ম্যানগ্রোভ বন। এটি চিংড়ি চাষের প্রজনন ক্ষেত্র, এটি চিংড়ির জন্য উপকার বয়ে আনবে। আমরা যখন সেই বন কেটে চিংড়ি চাষ করতে গেলাম, তখন চিংড়ির রোগ চলে আসলো। আমরা বড় ধরনের সমস্যায় পড়ে গেলাম। জি, তাহলে আমরা যদি বন না কেটে চিংড়ি চাষ করতাম, বনের যে পাতা, কেওড়া গাছ সহ অন্যান্য গাছ, আমরা পরে এই ধরনের গবেষণা করেছি, জি, গাছের যে শিকড়, শ্বাসমূল, সেটা আশ্রয়স্থল, এবং সেখান থেকে এমন কিছু উপাদান ছড়িয়ে পড়ে যার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে চিংড়ির জন্য। গাছের যে পাতা পড়ে, সেই পাতার মাঝে এমন কিছু উপাদান রয়েছে যেগুলি চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। সবসময় দেখবেন বনের চিংড়ি অসুস্থ হয় না, অসুস্থ হয় ঘেরের চিংড়ি, কারণ ঘেরে তো গাছ নাই। তাই আমরা বলি ইকোসিস্টেম বেজ। ঘেরে থাকবে, আবার ঘেরের মাঝে কেওড়া গাছও লাগিয়ে রাখবো, তাহলে এই গাছের পাতাই তাকে সাহায্য করবে পানি পরিষ্কার করতে বা ভালো রাখতে, রোগ জীবাণু থেকে আত্মরক্ষার জন্য। তো ইকোসিস্টেম বেজ এটি এখন নতুন চালু হয়েছে, বা সবাই বুঝেছে যে পরিবেশ ছাড়া চিংড়ি চাষে সম্ভব হবে না, তাই সেভাবে চাষ করছে। স্যার, আপনার গবেষণায় আমরা আরো একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে রঙিন মাছের চাষ। এই যে রঙিন মাছের চাষ করে বা সেটা রপ্তানি করে বাংলাদেশের জন্য কোনো কি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে? আপনি প্রথমে বলেছেন যুবকদের কথা, নতুন এন্টারপ্রেনারের কথা। এখন সবার তো বড় ঘের নিয়ে, বড় পুকুর নিয়ে, লিজ নিয়ে করার সক্ষমতা নেই, বা সেই ইনভেস্টমেন্ট সবার হবে না। কিন্তু রঙিন মাছ দিয়ে কিন্তু সে শুরু করতে পারবে। একদম। একজন ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশিও এটা করতে পারে। কিছু মাছ রয়েছে তারা বাচ্চা দেয়, মানে যদি নিয়ে আছে এটা লাইভ বিয়ারার বলে, যে আমি যদি তাকে খাওয়াতে থাকি, পালতে থাকি, সে ব্রিড করতে থাকবে। আমি সেই ব্রিডগুলিকে আবার পালবো, সেটা নতুন প্রজন্ম হবে, আমি বিক্রি করব। এটার জন্য কি বড় কিছু লাগবে তা নয়। আর যদি মনে করি যে ছোট ছোট অয়েলের 5 লিটারের অয়েলের যে কন্টেনারগুলি রয়েছে, সেগুলি কেটে কেটে যদি করতে চায়, তাহলে ভেরি লো কস্টে করতে পারবে। কেউ যদি মনে করে গ্লাস অ্যাকুয়ারিয়াম নিয়ে করতে চায় অল্প খরচে, তাও করতে পারবে। কেউ যদি মনে করে যে ছোট বক্সের মাঝে পলিথিন দিয়ে করলো, তাও করতে পারবে। তাহলে ঘরের বারান্দায়, ঘরের ভেতরে, আশপাশে দিয়েও কিন্তু রঙিন মাছের চাষ শুরু করা যায়। কিছু কিছু মাছ রয়েছে ভেরি এক্সপেন্সিভ। এই ধরনের মাছের জন্য খুব বেশি বড় জায়গা প্রয়োজন হয় না, ছোট ছোট বোতলের মাঝে সিঙ্গেল করে রাখে।
এবং হাজার হাজার বোতল সাজিয়ে রাখে, প্রত্যেকটা জায়গায় একটা করে মাছ দিয়ে রাখে। এক একটা মাছ 400-500 টাকায় বিক্রি হয়। কাজেই একটা যার অল্প আয় রয়েছে অথবা ইনভেস্টমেন্টের ছোট করে শুরু করতে সক্ষমতা চায়। নাই, সে চাচ্ছে নিজে একজন উদ্যোক্তা হবে, সে তো এই ছোট কাজ দিয়ে, ছোট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে পারে। এটা তাকে সোশ্যাল মিডিয়া বা মোবাইল বা টিভি দেখা বা অন্য জায়গার থেকে একটা রিক্রিয়েশন দিবে, তার সময় কাজে কাটবে লাগবে। জি। এবং সাথে সাথে তার আয়ের উৎস হবে। স্যার। এই যে বাংলাদেশে অনেকেই অনেক জায়গায় এইভাবে উদ্যোক্তা তৈরি হচ্ছে, আমি এনকারেজ করি এই ধরনের, যার কারণে যখন যার জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাকে সাজেস্ট করি যে একদম। অল্প আয়ের জন্য যারা শুরু করতে পারবে তাদের জন্য রঙিন মাছ ইজ এ বেস্ট অপশন। স্যার, বর্তমানে যেটা বর্তমানে না অতীতেও আসলে ছিল যে মাছের প্রধান উৎস হিসেবে চিন্তা করা হতো বাংলাদেশের নদীগুলোকে, হ্যাঁ। কিন্তু নদী আসলে ভরাট হয়ে যাওয়া এবং পলিউশনের কারণে তো মাছের উৎপাদন কমেই গেছে, একই সাথে সাকার ফিশের যেটা প্রকোপ, এটার কারণেও কিন্তু অনেক মাছ মনে হয় আসলে কমে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? সাকার ফিশ এটা আসলে অ্যাকুরিয়াম ফিশ ছিল। জি, জি। এটাকে আগে অ্যাকুরিয়াম ফিশগুলি সবগুলিতে বিক্রি হতো, যে অ্যাকুরিয়ামের মাঝে লাইট পড়লে এলজি জমে যায়, তো একটা সাকার ফিশ দিলে সে ক্লিন করে রাখে, গ্লাসটাকে ক্লিন করে রাখে। কেউ বা কোনো ব্যক্তি অনেক সময় অ্যাকুরিয়াম বাসায় নিয়ে আসে, পরবর্তী অ্যাকুরিয়াম মেনটেন করা যায় না, সেটাকে হয়তো ওপেন ওয়াটারে ছেড়ে দিয়েছে এবং এই সাকার ফিশ সহই মাছটা হয়তো ছেড়ে দিয়েছে। একদম। এখন তার প্রাচুর্যতা এত বেশি পরিমাণে হয়েছে যে লোকাল কোনো মাছ বাঁচতে পারছে না। আরেকটা প্রবলেম, বুড়িগঙ্গা শীতলক্ষা, এখানে তো সাধারণ আমার দেশীয় মাছগুলি বাঁচার মতো কোনো পরিবেশ নেই। প্রতিকূল পরিবেশে আমার দেশীয় মাছগুলি বেঁচে থাকতে পারছে না, কিন্তু এই সাকার ফিশ বেঁচে থাকতে পারছে। কাজে সে তো একক আধিপত্য নিয়ে রয়েছে, তাকে তো প্রোটেক্ট করার মতো কেউ ছিল না, তার ফুড হ্যাবিট কোনো জিনিসের কোনো কম্পিটিশন ছিল না, যার কারণে এর প্রাচুর্যতা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এটা একটা এখন হুমকি আমি বলবো, তাই না স্যার? এটাকে কন্ট্রোল করা, অনেক দেশে প্রবলেম হলে এটাকে কন্ট্রোল করার জন্য আমরা বলি যে যেগুলি পোষা প্রাণী রয়েছে এদের খাদ্য উপাদান হিসাবে এই মাছগুলিকে যদি ব্যবহার করে সেটাকে ধরে নিয়ে যায়, তাহলে এটা একটা ওই হতে পারে যে এর কন্ট্রোল, এর ব্রিডিং সিজনের পূর্বে এটাকে হারভেস্ট করে ফেলা যেন ব্রিডিং করতে না পারে। এই প্রসেসগুলিতে গভর্নমেন্ট সরকারের চেষ্টা করছে সেগুলি করার জন্য, এবং যখন করবে তখন কন্ট্রোলে আসবে। কিন্তু এটি ম্যাসিভ আকারে এখন সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, গ্রামে গঞ্জে পুকুরে সব জায়গায় চলে যাচ্ছে এই সাকার ফিশটা। যেখানে আসলে হুমকি থাকে সম্ভাবনা মনে হয় অর্চি সেখানেই থাকে। হ্যাঁ, এবং দেখো, আমিও সেই আসলে তুমি বলছিলে মনে হয় সম্ভাবনার গল্পটি, হ্যাঁ। তুমিও বলো তাহলে। আচ্ছা, সম্ভাবনার গল্প যেটা বলছিলাম স্যার, যে নদীর কথা আমরা বলছিলাম যে নদীতে এইভাবে আসলে পরিবেশ নষ্ট হচ্ছে, একই সাথে সাকার ফিশের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে সেটার কারণেও মাছ বিলুপ্ত হচ্ছে, কিন্তু একই সাথে বর্তমানে কিন্তু নদীতে নেট ব্যবহার করে মৎস্য চাষও হচ্ছে, যেটা কিন্তু আমার কাছে দারুণ একটা, হ্যাঁ, খাঁচায় মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, এটা দারুণ লাগে। এবং সেই মাছগুলো দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক মাছের বড় তুলনায় হয়, অনেক বেশি বড় টেস্টি সাইজের হয়, হচ্ছে, টেস্টিও। এটা নিয়ে কি বলবেন স্যার? এটি সবচেয়ে বেশি হচ্ছে উত্তরবঙ্গে। ঢাকার খুব কাছাকাছি, না ঢাকার কাছাকাছি যে মেঘনা নদীতে নরসিংদী থেকে মেঘনাতে যেখানে মিলেছে, এখানে হাজার হাজার কেজ, এবং ওরা সবাই তেলাপিয়া চাষ করে। একটা তেলাপিয়া 6 মাস পরে সে হারভেস্ট করে, যেটি পুকুরে 6 মাসে 500-700 গ্রাম হয়, এটি ওখানে 1 কেজি থেকে 1.5 কেজি হয়ে যায় 6 মাসে। কারণ নদীর স্রোত, নদীর প্রবাহ, সে একটা ভালো এনভায়রনমেন্ট পায় এবং দ্রুত 1.5 কেজির মতো মাছ হয়ে যায়। একটা তেলাপিয়া 6 মাসে যদি 1 কেজির উপরে চলে যায়, এটা অনেক বড় সাইজ, এবং ওরা কেউ 1 কেজির নিচে তেলাপিয়া হারভেস্টই করে না। আপনি যদি নরসিংদীর ওই অঞ্চলে যান, দেখবেন যে হাজার হাজার উদ্যোক্তা এই খাঁচায় মাছ চাষ করছে। এটি একটি নতুন বিপ্লব। সেটাই। এবং সর্বোচ্চ 3 কেজি 2.5 কেজি পর্যন্ত একটা খাঁচা তৈরি করতে খরচ পড়ে 15,000 থেকে 18,000 টাকা। সেখানে 500 মাছ দেয়, এরপরে শুধু খাবার, 6 মাস পরে হারভেস্ট। শুধু খাদ্য খরচটা যদি কেউ দিতে পারে 15-20,000 টাকা, অর্থাৎ সব মিলে 50,000 টাকা দিয়ে একটা খাঁচার একটা ক্রপ সে উঠায় নিয়ে আসতে পারবে।
স্যার, আপনার গবেষণা ধর্মী কিছু কাজ নিয়ে একটু শুনতে চাই। 30টিরও বেশি গবেষণা প্রবন্ধ আপনি করেছেন, লিখেছেন, এবং নিশ্চয়ই সামনে আরো পরিকল্পনা আছে। এখন আসলে কোন বিষয় নিয়ে আপনি লিখতে চান, গবেষণা করতে চান? আমি এখন টেকনোলজিগুলি নিয়ে কাজ আচ্ছা। করি, যেমন খাঁচায় মাছ চাষ, সেটাও আমার একটা আচ্ছা। অংশ। আমি ইনডোর ফার্মিং, ট্যাঙ্ক বেস কিভাবে বিভিন্ন মাছের চাষ করে, এখন যেমন শিং মাগুরের কালচার করছি। আমি কোরাল নিয়ে কাজ করছি, যে ফ্রেশ ওয়াটারের ট্যাঙ্কের মাঝে কিভাবে কোরালকে চাষ করা যায়, কোরালের খাদ্য কিভাবে। কোরাল কিন্তু বাংলাদেশে খাদ্য খাইয়ে কেউ কোরাল চাষ করতে পারে না। জি। আমরা আমাদের ট্যাঙ্কে আমাদের নিজস্ব খাবার খাইয়ে 5 কেজি গ্রামের কোরালকে 2 কেজি পর্যন্ত করেছি, 2000 গ্রামের উপরে, এবং এটা এখনো রয়েছে। সো এই কাজগুলি, যে কিভাবে ট্যাঙ্কে আধুনিক পদ্ধতিতে অতি নিবিড় ভাবে আমরা 1000 লিটার পানি থেকে, 1000 লিটার পানি মানে 1 মিটার কিউব বলি, 1000 লিটার পানি থেকে 50 থেকে 60 কেজি মাছ তৈরি করি। 10,000 লিটার মানে 11 ফিট জায়গা, 3.5 ফিট হাইট, সেখান থেকে আমরা 500 থেকে 600 কেজি মাছ তৈরি করতে পারি। কাজে আমার দেশ ছোট, জনসংখ্যা বেশি, অনেক বেশি। এই স্থানের নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কাজেই সম্পদ অল্প, এই সম্পদের মাঝে এই দেশের মাছের উৎপাদনটাকে বাড়ানোর জন্য, মানুষের পুষ্টির চাহিদা, প্রোটিনের চাহিদা পূরণের জন্য অল্প জায়গায় বেশি উৎপাদন করা ছাড়া কোনো উপায় নাই। তাই আমরা ভার্টিক্যাল ফার্মিং বলি, যে ভার্টিক্যালি যেন আমরা সম্প্রসারিত হতে পারে, সেই প্রযুক্তিগুলি নিয়ে কাজ করি। আরেকটা কাজ এখন বর্তমানে করছি, যে ছোট আঙ্গিকে রাস, মিনি রাস। এটাই হচ্ছে মহিলা অথবা ফ্যামিলির পুষ্টি এবং আয়ের উৎস। ছোট আঙ্গিকে 2টা ট্যাঙ্ক, এক একটা 10,000, অর্থাৎ 30 ফিট বাই 30 ফিট একটা জায়গার মাঝে ফ্যামিলির জন্য মাছ উৎপাদিত হবে। উনি মাছ তৈরি করবেন, উনি নিজে কনজিউম করবেন, বাড়তি অংশটা আশপাশে বিক্রি করবেন। সেইভাবে আমরা কিছু স্মল স্কেলের ট্যাঙ্ক বেস ফিশ ফার্মিংগুলিকে সম্প্রসারণের চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় নিচ্ছে। সাথে সাথে সিউইড নিয়ে এখন আমার কাজ রয়েছে। সিউইড থেকে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আইসোলেশন করা, সেই কম্পাউন্ডে কি কি ধরনের গুণাগুণ রয়েছে সেটাকে টেস্ট করা, এবং এটা পরবর্তীতে মেডিসিন শিল্পে কিভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়গুলি নিয়েও কাজ করছি। অর্চি, আমাদের গেস্টের কথা শুনে আমার যেটা মনের মধ্যে কাজ করছিল, যে তোমার সাথে শেয়ারই করি, যে আমরা সবসময় বিজ্ঞান প্রযুক্তি এবং প্রকৃতিকে আলাদা করে রাখি, কিন্তু সেটা যদি সমন্বয় করা যায়, সেটা যে আরো কত সমৃদ্ধশালী হতে পারে, তার কথা থেকে আমরা আসলে বুঝতেই পারছি। চলো আরো তার কথা শুনি। আপনি তো সুন্দরবন গিয়েছেন, তাই না? সুন্দরবন গিয়েছেন। সুন্দরবনে ওখানে যদি যান, ওখানে খাবারের মাঝে ওরা একটা স্পেশাল ডাল রান্না করে, খাবারের সাথে ডাল দেয়। আমি যখন গিয়েছি, বলে যে স্যার আজকের ডালটা নেন, একটু স্পেশাল। কি স্পেশাল দিল? একটু টক লাগলো। টক কেন লাগছে? বলছে কেওড়া ফল দিয়েছে। কেওড়ার ডাল বলে। আসলে এই গল্পগুলো যদি আমরা সারাদিনও করি, মনে হয় শেষ হবে না, কিন্তু আমাদের সময় তো আসলে নির্ধারিত। আমাদের সময় শেষ হয়ে এসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, আমাদের সময় দেবার জন্য। আপনি যে স্বপ্ন নিয়ে আসলে বাংলাদেশকে গড়ে তুলতে চান, যে সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে চান, তার জন্য শুভকামনা থাকছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রাঙ্গা সকাল প্রোগ্রামে আমাকে দাওয়াত করার জন্য, এবং আমার অনেক ইনফর্মাল কথাও আজকে আমি বলেছি, যেটি সচরাচর বলা হয় না। তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।